রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্বাস্থ্য, সর্বনিম্ন স্তর হচ্ছে রিজিকের খাওয়া দাওয়া, আপনারা যেটা রিজিক পাবেন। রোজার মাধ্যমে 60 থেকে 70 ধরনের রোগ ভালো হয়ে যেতে পারে, এটা আপনারা জানেন কিনা? ভাগ্যের পরিহাস বলে কিছু নাই, ভাগ্যকে পরিবর্তন করা যায়। আমরা সন্তান হয়ে ডাক্তারদের বিশ্বাস করেছি, নিজ হাতে নিজের মাকে বিষ খাওয়াইছি। যারা সমাজে সুস্থ মানে তারা পাগল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আজকে এখানে আসতে পেরেছি, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আপনারা কি সুস্থ থাকতে চান? আচ্ছা, তাহলে আমাদের শিখতে হবে যে আমরা কি করে সুস্থ থাকব। মূলত যেহেতু এটা রমজান মাস, তো আমরা যদি সুন্দর করে রোজা রাখি তাহলে রোজার মাধ্যমে 60 থেকে 70 ধরনের রোগ ভালো হয়ে যেতে পারে, এটা আপনারা জানেন কিনা? তাহলে আপনি বলতে পারেন, তো রোজা রেখেও তো তাহলে অনেক রোগীর ডায়াবেটিস ভালো হয় নাই, রোজা তো রাখি সবসময়। তা আপনারাও তো রোজা রাখেন, 30টা রোজা রাখেন, তা রোজা রাখার পরেও কি আপনারা ডায়াবেটিস আছে না অনেকের? আপনাদের ডায়াবেটিস আছে কারো? আছে। তা আপনার কত বছর ধরে ডায়াবেটিস? 26 বছরে, তাহলে 26 বার রোজা উনি 30টা রাখছে মুসলমান হিসেবে, তারপরও ভালো হয়নি। তাহলে 26 বছর রোজা রাখছে, 26 বছরে প্রতি বছর 30টা করে রোজা রাখছে, 32টা রোজা রাখছে। বাবা আপনার কত বছর? মানে রোগের বয়স 60 না আপনার বয়স? রোগী কত বছরের? আর 20 বছর। তো 20 বছর কি রোগ? ডায়াবেটিস আছে? আচ্ছা, তাহলে 20 বছর ধরে ওনার ডায়াবেটিস, তাহলে এরকম 20 × 30 অর্থাৎ 20 বছর রোজা রাখছে, তো ডায়াবেটিস ভালো হয় নাই। তাহলে এখন আমি যে বললাম যে রোজা রেখা 60-70টা রোগ ভালো হয়, তাহলে এটা কিভাবে সম্ভব? ওনাদের তো হইল না। আপনার কত বছর? 15 বছর উনি রোজা রাখতেছে, প্রতিটা রমজান আসে 30টা করে রোজা রাখে, তো উনি সুস্থ হয় নাই কেন? কারণ হচ্ছে রোজা রেখে যে খাবারটা সে খায় সেটা খেলে ভালো মানুষও রোগী হবে। যদি একটা সুস্থ লোক খায় পেঁয়াজু, বেগুনি, ছোলা, বুট, সয়াবিন তেলে রান্না, সাদা ভাত, চাষের মাছ, চাষের গরু, চাষের ছাগল, চাষের সবজি, হ্যাঁ, চাষের মুরগির ডিম, তো এইভাবে যারা খাবে তারা ভালো মানুষ রোগী হবে। তাহলে আপনি যদি রোজা রাখেন এবং যদি খাবারটা মানে পবিত্র কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন, কি বলেছেন আল্লাহ? হালাল এবং তৈয়েব খেতে বলেছেন। তাহলে এই যে তৈয়েব খাবার আমরা খাই না বলে আমরা রোগী। এখন ধরেন এই বিল্ডিংটা আমি বানাবো, ধরেন রড, সিমেন্ট, ইট, বালু, মানে যেটা ম্যাটেরিয়ালস আর কি, খারাপ ম্যাটেরিয়ালস দিয়ে বানালে বিল্ডিংটা কি হবে? মজবুত হবে না। আচ্ছা, আর যদি আমি খুব ভালো ভালো ম্যাটেরিয়ালস দিয়ে বানাই তাহলে বিল্ডিংটা কি হবে? মজবুত হবে। তা এখন আপনারা যে গঠিত হন কি দিয়ে? আপনার চুল কি দিয়ে তৈরি হয়? চুলগুলো তৈরি হয়, তারপর আপনি যে তৈরি হন কি দিয়ে তৈরি হয়? তা একটা লোক যদি ধরেন সে খাবার না খায়, সে কি হবে? কয়দিন পরে মরে যাবে না? হয়তো বাঁচবে অনেক দিন, কিন্তু কয়দিন পর তো মরে যাবে নাকি? কেন মরে যাবে? তাহলে পুষ্টির দরকার আছে। তাহলে আপনারা যে খাবার খাচ্ছেন সেখানে পুষ্টি নেই, আপনি খাইতেছেন কিন্তু পুষ্টি নেই। আর যে খাবার আপনি খাইতেছেন ওইটা ভালো মানুষে খাওয়ালে রুগী হবে, আর রুগীরা খাইলে বড় রুগী হবে। বুঝতে পারছেন? রুগীরা খাইলে আরও বড় রুগী হবে। এখন বড় রুগী বুঝবেন কীভাবে? বড় রুগী কি সাইজে বড় হয়ে যাবে? হইতে পারে, মোটা সোটা হয়ে যাইতে পারে, ভারী হয়ে যাইতে পারে, সেদিক থেকে মানে সাইডে বড় হয়ে যাইতে পারে, কিন্তু রুগী হিসেবে বড় মানে একটা লোক একটা ওষুধ খায়, সে হলো শিশু রুগী। আর একজন 12টা ওষুধ খায়, সে হলো কি? ভালো মানের রুগী। নাকি বোঝেন না কথা? আর যে ওষুধও খায় সাথে ইনসুলিন নেয় সে আরও উন্নত রুগী। কথা বুঝতে পারছেন? এবং যে ওষুধ খায়, ইনসুলিন এবং অপারেশন করছে কয়েকবার, সে আরও মহা ভালো রুগী। মানে রুগী হিসেবে তার শ্রেষ্ঠত্ব অনস্বীকার্য, মানে সে শ্রেষ্ঠ রুগী হিসেবে আমরা তাকে ধরেন পুরস্কৃত করতে পারি। তারপর ধরেন যদি ক্যান্সার হয়, কেমো দেয়, তাহলে সে রুগী হিসেবে আরও সেরা। তারপর যে রিং পরাইছে, বুক ফাটছে, সে আরও সেরা। আর যে আইসিইউতে থাকে সে মানে সেরাদের সেরা। বুঝতে পারছেন? আর যে লাইফ সাপোর্টে থাকে সে হলো একদম সবচেয়ে ভালো রুগী, রুগীদের ভিতরে সবচেয়ে মর্যাদাবান। যেমন আপনার জেলখানায় সবচেয়ে মর্যাদা হলো খুনি, যে 10টা খুনের আসামি, 60টা খুনের আসামি, ওর মর্যাদা সবচেয়ে বেশি। ওকে জেলারও জিজ্ঞেস করে, ভাই
কি করব, মানে জেলখানার নেতা আর কি, মানে 7-8 খুনের আসামি। ব্যাপারটা বুঝেন নাই কথা? তো এখন আপনারা যারা ভাবতেছেন যে আপনি রুগী, তা আপনাদের আগে জানতে হবে রুগীর সংজ্ঞা কী, তারপরে আপনি কি রুগী হতে চান। তো আমরা বড় রুগী হতে চাই নাকি ছোট রুগী হতে চাই? সবাই বড় রুগী হতে চাই। বড় রোগী হওয়ার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ যদি বলেন যে তৈব খাবার খেতে, তাহলে আমাদেরকে খবিশ খাবার খেতে হবে। কি খেতে হবে? খবিশ খাবার। যদি আল্লাহ যদি বলে তুমি প্রাকৃতিক খাবে, তাহলে আমরা খাবো হচ্ছে নষ্ট খাবার, যেমন ধরেন হাইব্রিড, কেমিক্যাল যুক্ত, তারপর হচ্ছে ধরেন চাষ করছে কেমিক্যাল দিয়া, কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইড দিয়ে ধরেন আমাদের চাষ করছে। তা আপনি জানেন যে কিভাবে আপনাদের তৈরি হয়, ওই যে ধানগুলা কেউ দেখছেন গ্রামে? তো প্রথম হচ্ছে যেই জাতগুলো আমাদের দাদাই খাইতো, ওই জাত কিন্তু এখন আর না, এখন বেজাইতা, এখন কিন্তু বংশ ভালো না। এটা বিয়ে করতে গেছে, মেয়ের বংশ কেমন দেখে না সবাই? তো খাইতে হইলেও ধানের বংশ দেখতে হবে, না হলে আপনার নিজের বংশবৃদ্ধির মানে যে ক্ষমতা সেটা নষ্ট হইয়া যাবে। যেমন এখন অনেকের বাচ্চা হয় না, জানেন কি না? আমাদের কাছে অনেক রোগী আসে, 12 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, 8 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয় না, এরকম অনেক রোগী এখন আসতেছে। কেন? কারণ তারা এমন ধান খায় যেই ধানের নিজের বংশবৃদ্ধি করারও ক্ষমতা নাই। কি আলাদা বীজ কিনে এনে লাগাতে হয়, ওই ধানের বীজতলা করা যায় না। মানে যে ধান আপনি হয়েছে ওই ধান দিয়ে বীজতলা হয় না, বলতে পারেন প্রজনন ক্ষমতাহীন ধান। বুঝতে পারছেন নাকি? বুঝেন নাই মনে হয়। তারপরে এমন ডিম আছে আপনি খাচ্ছেন, যেই ডিম দিয়ে তা দিয়ে বাচ্চা বানানো যায় না, যে ডিম ফুটে বাচ্চা বের হয় না। মানে বুঝতে পারছেন, এরকম ডিম আপনারা কিন্তু রেগুলার খাচ্ছেন। তারপরে এমন ধান খাচ্ছেন যেই ধানের বাচ্চা হয় না, মানে কি ওই ধান দিয়ে ধান হয় না। তারপরে একটা গেল হলো হাইব্রিড, গেল হাইব্রিড, তাহলে বংশ ভালো না। তাহলে আরেকটা হলো কি কেমিক্যাল ফার্টিলাইজার, বলেন কেমিক্যাল এবং পেস্টিসাইড দ্বারা কি উৎপাদিত। এবং জমিতে কি আছে? আমাদের জমিতে হেভি মেটাল। জমিতে কি আছে? হেভি মেটাল। তারপর আমরা ওই যে গ্লাইফোসেট আছে, আমরা ধান টান করার জন্য যে ঘাস টাস করি, মারি যে গ্লাইফোসেট। তাহলে গ্লাইফোসেট, হেভি মেটাল, তারপর কেমিক্যাল ফার্টিলাইজার, কেমিক্যাল পেস্টিসাইড ইত্যাদি, এগুলো আমি খাবারের সঙ্গে প্রতিদিন খাই। কিন্তু আমি ছোটোবেলায় তো খাইছি, কিন্তু রুগী হয়েছে কিছুদিন পরে। যেমন আজকে একবেলা ভাত খেয়ে কেউ মরে যাবে না, যাবে কি? কিন্তু আপনি যে আজকে রুগী হয়েছেন, বাবা ওই যে 60 বছর বয়স, 20 বছরের রুগী, মানে 40 বছর বয়সে ওনার রোগ ধরা পড়ছে। তাইলে উনি 40 বছর সুস্থ ছিলেন। ওই 40 বছর উনি কিন্তু সয়াবিন তেল খেয়েছেন, ওই 40 বছর উনি সাদা ভাত খেয়েছেন, ওই 40 বছর উনি সাদা রুটি খেয়েছেন, ওই 40 বছর উনি সয়াবিন তেল খেয়েছেন, কিন্তু 40 বছর ওনার রোগ ধরা পড়েনি। তারপরে 40 বছর পরে ওনার রোগ ধরা পড়ছে, তারপরে উনি আরও 20 বছর সেই রোগটাকে পুষে এখন উনি বড় রোগী হয়েছেন, মর্যাদাবান রোগী, মানে যে ইনসুলিন নেয়, ওষুধ খায় না, এবং ডাক্তারকে ভিজিট দেয়, তো খরচ করে আর কি। ধরেন একটা খরচ হচ্ছে ডাক্তারের ভিজিট, কখনো কখনো রিপোর্ট দেখাইতেও আবার ভিজিট দিতে হয়, তাই না? অনেক সময় দিতে হয়। তারপরে পরীক্ষা করাইতে হয়, পরীক্ষার একটা টাকা, তাই না? তারপরে বইয়ে লেখা আছে 6 বেলা খেতে হবে, তো 6 বেলা খাওয়ার একটা মানে খরচ আছে। মানে এই যে বারডেমের বইতে লেখা আছে, মানে ডায়াবেটিসের যে বইটা, আপনারা এই বইটা চেনেন কিনা দেখেন তো একটু। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই বইটা আছে, গুড। তাহলে এখানে 6 বেলা খেতে বলা হয়েছে। কয় বেলা? 6 বেলা খেতে বলা হয়েছে। কি খেতে বলা হয়েছে? চিনি। তো চিনি বেড়ে গেছে, তার চিনি খাওয়াইতে হবে 6 বেলা, যেন ও বড় রুগী হয়। তো এখন এই 6 বেলা খেতে অনেক টাকা লাগে। আর যদি রোজা রাখি, যেমন আমি সেহরিতে খাইছি লবণ মেশানো পানি, তা আমার তো আর কোনো তেমন টাকা লাগে নাই। ইফতারিতেও খাবো লবণ মেশানো পানি, তাহলে সেখানেও তেমন কোনো টাকা লাগবে না। রাতে একটু সবজি, মাছ, ডিম যেটা কপালে আছে খাবো আর কি, হ্যাঁ, রিজিকে যা আছে, তাহলে আর কয় টাকা লাগলো। আর উনি কী করতেছে, উনি ওই 6 বেলা খাইতে আছে। তো 6 বেলা খেয়ে বেশি টাকা, খাওয়ায় খরচ বেশি, ডাক্তারের ভিজিট খরচ আর একটা, তারপরে ওষুধের একটা খরচ আছে, ইনসুলিনের একটা খরচ আছে, তাই না? তারপর পরীক্ষা নিরীক্ষার একটা খরচ আছে। আর রোগ হলে কি হয়, মানুষের কর্মক্ষমতা, কর্মদক্ষতা কমতে থাকে। তো সে বেশি টাকা যে ইনকাম করবে, তা তো শরীর চলে না। আগে যেভাবে সে ব্যবসা করতো, এখন তো পারতেছে না।
আগে যেভাবে সে ড্রাইভ দিত সেটা এখন পারতেছে না, তাহলে তার কোয়ালিটি অফ লাইফটা ডিটোরিয়েট করে। যেমন ধরেন সে পুরুষ হিসেবে অক্ষম হয়ে যায়, বউয়ের কাছে লজ্জা পায়, তারপর হচ্ছে সে চাকরি করার ক্ষমতা বা ব্যবসা করার ক্ষমতা আস্তে আস্তে লোপ পেতে থাকে, ব্যাপারটা বুঝছেন, তার কনফিডেন্স লেভেল কমতে থাকে, খেয়াল করেন। তো এইভাবে তার যে কোয়ালিটি অফ লাইফটা ডিটোরিয়েট করে, ঘুম হতে চায় না, ব্যথা বেদনা হয়, কয়দিন পর পর হাসপাতালে ভর্তি হতে হয়, ডাক্তার দেখাইতে হয়, তাহলে তার দিলে শান্তি নাই, শরীরেও শান্তি নাই। আবার যেখানেই যায় ইনসুলিন সাথে নিতে হয়, আবার সাথে আবার চকলেটও রাখতে হয়, কখন হাইপো হয়ে যায় ঠিক নাই, কখন আবার বাইরে যায় ঠিক নাই। তো যেখানেই যায় সে সাথে ইনসুলিনও নিতে হয়, সাথে বেড়াইতে যাক, হজে যাক, উমরায় যাক, প্লেনে যাক, নদীতে যাক, যেখানেই যাক সাথে ওষুধের বাক্স, ইনসুলিন সাথে আবার, নাকি ঠিক না? তার জীবনটা তেনা তেনা হয়ে যায়, বুঝছেন, খরচও বেশি আর তেনা তেনা হয়ে যায়, বুঝলেন না কথা? তো তার মনে শান্তি নাই, শরীরে শান্তি নাই, তারপরে ব্যবসায় উন্নতি কেমনে করবে, এত আর বেশি পরিশ্রম করতে পারে না। তারপরে এক সময় সে এইভাবে কোয়ালিটি অফ লাইফ ডিটোরিয়েট করে, তার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তার খরচ বাড়ে, তারপর কয়দিন পর হাসপাতালে ভর্তি হয়ে টাকা লাগে। এরপর তাকে বলা হয় আপনার বুকে রিং পরাতে হবে 3টা। তা এখন অনেকগুলো টাকাও গেল, বুকের মধ্যে রিং ঢুকলো। তারপর আবার রিং পরানো রুগীকে আবার অনেক দিন পরে বলা হয় না, এবার আর রিং এটিংয়ে কাজ হবে না, ডিরেক্ট বাইপাস লাগবে, আপনাকে একদম ফাটতে হবে মাঝখান থেকে, সিনা সাক করতে। তো তখন আরও অনেক টাকার ধাক্কা, হ্যাঁ। আর ক্যান্সার হলে ধরেন কেমো লাগবে, কেমোর ধাক্কা, তারপরে রেডিওথেরাপি, কেমোথেরাপি, অপারেশন। দেখা গেল রুগীটা ক্যান্সার ধরা পড়ছে, 5 বছরের পর মরে যাবে, তবে মরার আগে সবাই মাইরা যাবে। কীরকম? ধরেন সে তো মরবেই, সে তো আর বাঁচবে না, মরবে, কিন্তু ওই পরিবারের সবাইকে ঋণের বোঝায় চাপা দিয়ে যাবে। তারপরে তার ছেলেরা বা সন্তানরা হয়তো মসজিদের সামনে দিয়ে আমার আব্বার কেমো লাগবে, আমরা ম্যানেজ করতে, আত্মীয় স্বজনের কাছে ধার করতে করতে আত্মীয় স্বজন আর ফোন ধরবে না। তারপরে সে সুদে ঋণ নেবে, সেইটা শোধ করতে পারবে না, চক্রবৃদ্ধিভাবে বাড়তে থাকবে, সুদে টাকা নেবে, মানে জীবন বাঁচাতে যা পারে তাই করবে, সুদে নিবে যেমনি হোক, কিন্তু ওইটা সে শোধ করতে পারবে না। তারপর বাড়ি টাড়িয়েও থাকলে সেটাও চলে যাবে, কিছু আর থাকবে না। তারপরে মরে যাবে, কিন্তু ঋণের বোঝায় যারা বাইসে আছে ওদেরকে ঋণের বোঝার মধ্যে দিয়ে সে চলে যাবে। এবার খুব ভালো না বুদ্ধিটা অনেক? তা এই যে আপনারা যে এত মজা, মানে এই যে মজাগুলো, এটা মজার ব্যাপার না, অনেক আনন্দের ব্যাপার। যে লোকটার ক্যান্সার হয়েছে কি আনন্দের বিষয়, লোকটার কেমো লাগতেছে, অনেক টাকা খরচ করতেছে, বড় রোগী হয়েছে, এটা খুব আনন্দের বিষয় না ভাই? এটা তো খুব আনন্দের বিষয় না? আপনি একটা জিনিস চেষ্টা করে সফল হয়েছেন, এটা আনন্দিত হবেন না? আপনি একটা জিনিস চেষ্টা করে সফল হয়েছেন, তা বলে যে এটা আবার কেমন কথা বললেন, চেষ্টা করে? জি, রোগ হওয়ার চেষ্টা, যে ব্যায়াম করে না সে রোগী হওয়ার জন্য কি করে বলেন? চেষ্টা করতেছে। ব্যায়াম না করা মানে কি বলেন? কি করে সে রোগী হওয়ার জন্যে? না না, রোগী হওয়ার জন্য সে কি করতেছে? চেষ্টা করতেছে। আমি ব্যায়াম করি না মানে কি, আমি কি হব? রোগী হব। তাহলে যে ব্যায়াম করে না সে কিসের জন্য চেষ্টা করে? রোগী হওয়ার জন্য। এখন সে রোগী হয়েছে, এখন তো তার খুশি লাগার কথা। কথা বুঝেন নাই? যেমন ধরেন আপনার মাজাটা এখন ভালো, তা আপনি চিন্তা করলেন এই মাজা ভালো, এটা তো মেনে নেওয়া যায় না, তা আমাকে কি করতে হবে? মাজার ব্যথা বানাইতে হবে। তো এই মাজাটাকে এমনভাবে তৈরি করতে হবে যেন ডাক্তার সাহেব এটারে কাটতে পারে, হ্যাঁ, এবং আমি যেন ব্যথায় চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠি, এরকম বানাইতে হবে, ভালো মাজাটারে নষ্ট করতে হবে। তাহলে কি কি করতে হবে? যেমন মাজা ভালো রাখার জন্য ভিটামিন ডি খুব দরকার, তাহলে ভিটামিন ডির জন্য রোদ দরকার, তো রোদে যাওয়াই যাবে না। বলেন বলেন, রোদে গায়ে যেন এক ফোঁটাও রোদ না লাগে সেভাবে চলতে হবে, ঠিক আছে? কথা বুঝেন নাই? কি আশ্চর্য কথা! মাজা নষ্ট করতে হলে কী করতে হবে? রোদরে যাওয়া যাবে না। এছাড়াও মাজাকে ঘোরানো যাবে না, মাজা ঘোরানো যাবে না, মাজার কোনো কিছু করা যাবে না। মাজা যেন আস্তে আস্তে যত্নে রাখতে হবে, মাজাটাকে যত্নে রাখতে হবে। ধরেন রহিমার মা, করিমার মা, সকিনার মা, এদের মাজা দিয়ে সংসার চালাইতে হবে, আর নিজের মাজাটা অত্যন্ত যত্ন করে রাখতে হবে। এটা হলো ডাক্তারদের জন্য তুলে রাখতেছি যে উনি এরা কাটবে, এটা নাকি বুঝেন নাই কথা? তারপরে ধরেন এই যে সিঁড়ি পাওয়া যাবে না, কি করতে হবে? লিফটে উঠতে হবে, সিঁড়ি কোনো ব্যবহার করা যাবে না। কিসে চড়তে হবে বাবা বলেন? লিফটে চড়তে হবে। তারপরে এই যে ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, এইভাবে মানে সংসার কোনো চলবে। এই রহিমের মা তুমি ছাদ থেকে এটা নিয়ে আসো, এই করিমার মা এটা করো।
আর হলো টিপ দিয়ে রিমোট কন্ট্রোল, আর হলো ভয়েস কন্ট্রোল, এইভাবে সংসার চালাইতে হবে। কিন্তু নিজের কোনো শরীর, নিজের মাজা যেন কোনো ব্যবহার করা না যায়, কারণ এটাকে কার জন্য তুলে রাখতেছি? ডাক্তার কাটবে, ডাক্তারের জন্য এটা উপযুক্ত না। তো এরপরে আর কি করতে হবে? আর হচ্ছে যে ওজন বাড়াইতে হবে, কারণ যত চাপ পড়বে মাজার উপরে, যত বেশি মাজার উপরে চাপ পড়বে তত মাজার বেটা গেলে যাবে। বুঝেন না কথা? বেটা গেলা বুঝেন, মানে ডিস্ক প্রলাপস হবে, বেটা গেলে। তো এই জন্যে তাকে প্রচণ্ড খাওয়া দাওয়া করতে হবে। এবং কিন্তু ওই যে বললাম ব্যায়াম করা যাবে না, খাবে আর জমাবে। বলেন কি করবে? খাবে আর জমাবে। তারপর আস্তে আস্তে তার ওজন বাড়ে আর মাজায় চাপ পড়ে, ওজন বাড়ে মাজায় চাপ পড়ে, ওজন বাড়ে মাজায় চাপ পড়ে। এরপর তাকে কি করতে হবে? যে হাড় ক্ষয় করার জন্য টেনশন বেশি করে করতে হবে। কি করতে হবে? প্রচুর টেনশন করতে হবে, রাত জাগতে হবে। তাহলে কি হবে? তার হাড় ক্ষয় হবে। টেনশন করলে কি হয়? রাত জাগলে হাড় ক্ষয় হয়। তাহলে টেনশন করবে আর রাত জাগবে, হাড়টা আস্তে আস্তে ক্ষয় হবে। আর প্রদাহ আছে, এমন খাবার বেশি করে খেতে হবে, যেমন সয়াবিন তেল, ভাজা পোড়া, পেঁয়াজু, বেগুনি, তারপর চিনি জাতীয় জিনিস যেগুলো প্রদাহ তৈরি করে, মানে অস্টিও আর্থারাইটিস বলেন, অস্টিওপোরোসিস বলেন, এর জন্য তাকে তাহলে প্রচুর খাইতে হবে। এবং কি খাইতে হবে? সাদা ভাত, সাদা রুটি, তারপরে সাদা চিনি, সাদা লবণ, গুঁড়া দুধ, তারপর দুধ চিনি দিয়ে চা। বুঝতে পারছেন? চা ছাড়া যেন মাথা না খোলে, মানে চা খেয়ে মাথা খুলতে হবে। দুধ চিনি দিয়ে চা না খেলে মাথা খোলে না। তারপরে দাওয়াত করে সবাইকে খাওয়াইতে হবে, আর নিজে বিভিন্ন জায়গায় যে দাওয়াত খাইতে হবে। তারপর ছুটির দিনে সবাই মিলে পোলা পানটান নিয়ে ও যে ফাস্টফুডের দোকানে যাইয়া, হোটেলে বসে বসে সবাই মিলে খাইয়া ছবি তুইলা আপলোড করতে হবে যে আমি পিজা টাইম, বার্গার টাইম, মানে হ্যাপি ফ্যামিলি টাইম। আমার কথা বুঝতে পারছেন? বিরিয়ানির টাইম। তারপরে দাওয়াতে বিভিন্ন বিয়ে বাড়িতে যাইতে হবে, তো বিয়ার খাওয়ার জন্য কয়েক মাস ধরে প্রস্তুতি নিতে হবে যে আমি বিয়াতে যাবো, খামো। তো কমিউনিটি সেন্টারে খাওয়ান, কয়েকদিন পর পর কমিউনিটি সেন্টারে বিভিন্ন এইভাবে চলতে চলতে এক সময় দেখবেন আস্তে আস্তে তার মাজাটা ভার হওয়া শুরু করছে, ধীরে ধীরে একটু ব্যথা শুরু হয়েছে। তারপরে দেখাবে ডাক্তার, তো ডাক্তার ব্যথার ওষুধ দেবে, ক্যালসিয়াম দেবে, ইত্যাদি দেবে। তো সে ওষুধ খাবে, আর ব্যথা কয়েকদিন পর ওষুধ ছেড়ে দিলে আবার ব্যথা শুরু হবে। কারণ আসল যে কারণ সেটা কি? তার ওজন বেশি, তার হাড় ক্ষয় হচ্ছে, সে ঘুমায় না ঠিক মতো, তার ভিটামিন ডি কম, সে রোদ্রে যায় না। ব্যাপারটা বুঝতে পারছেন? সে মাজা নাড়ায় না, মাজা ঘুরায় না, নিজের মাজা ব্যবহার করে না, হ্যাঁ, অন্যের মাজা দিয়ে সে সংসার চালায়, এটা যত্ন করে রেখে দিচ্ছে, হ্যাঁ। আর ওজন দিয়ে এটারে কী করতেছে? চাপতে আছে। ধরেন বিয়ের সময় ওজন ছিল 45 কেজি, এখন 85 কেজি বা 95 কেজি। তাহলে এই যে 30-40 কেজি ওজন যে মাজার মধ্যে চাপ দিতে আছে, হ্যাঁ, ওই তো সে আগের মাজাই নাকি? নাকি মাজা তার এসএস দিয়ে বানাইছে? এসএস দিয়ে তো আর বানায় না। তো এইভাবে সে মাশাল্লাহ একদিন দেখবে যে ওরে আল্লাহ রে, কাম হয়ে গেছে, হ্যাঁ, কী হয়েছে? মাজা শেষ। এবার তো ডাক্তার কাছে বেড রেস্ট, হ্যাঁ, এখন মাজায় বেল্ট টেল্ট বাঁধে শীতে রয়েছে, এখন আর কোনো কাজ কাম আরও করতে পারে না। তো এইভাবে যত সে আরও মানে শোবে থাকবে, আরও এটা ধীরে ধীরে বাড়তে থাকবে। তারপর বলবে এবারে স্ক্রু লাগাইতে হবে, অপারেশন লাগবে, এটা করতে হবে, সেটা করতে হবে, বুঝছেন? তারপরে যে এমন ব্যথা করবে, নার্ভ রুট তো এখান থেকে যায়, নার্ভ রুটগুলো কম্প্রেশন হলে একেবারে সাইটিকে চিরিক মেরে একেবারে মানে একদম পায়ের গোড়ালি পর্যন্ত মনে হবে যে ফাইড়ে যাইতে আছে, চিরিক মেরে ব্যথা করবে। তো এই যে সে যে যত্ন করিয়া মানে নিজেকে রুগী বানাইলো, হ্যাঁ, সেই তো বানাইলো নাকি ভাই? নাকি ভাই? সে বানাইলো না এটা? তো এখন তো তার খুশি হওয়ার কথা, আরে আমি মজা ব্যথা বানাইতে পারছি, এখন আমার চিরিক চিরিক করে ব্যথা করে, কি মজা, হ্যাঁ, এখন এটা আমার ডিস্ক প্রলাপস হয়ে গেছে, মাশাল্লাহ বলেন। এবার ডাক্তার কাটবে, ওহ ডাক্তারের কি ভালো হবে। ডাক্তারের জন্য তো ভালো, সে তো মাল পানি কামাবে, সে তো আর মাজা তো আর হ্যান না, হ্যাঁ কাটবে আর একজনের মাল, নাকি? বুঝেন নাই কথা? তো এইভাবে আপনি মাশাল্লাহ আপনি সাকসেস। তো এখন তার মন খারাপ করার তো কোনো কারণ নেই, সে তো খুশি হয়ে যাওয়ার কথা। আমি এত বছর ধরে রাত জাগছি, এত চেষ্টা করলাম, এত অলসতা করলাম, এত খাইলাম যে মাজাটা নষ্ট করার জন্য, আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। আমরা সন্তান হয়ে ডাক্তারদের বিশ্বাস করেছি, নিজ হাতে নিজের মাকে বিষ খাওয়াইছি, খাওয়ায় আমি তাকে রোগ পুষতে সাহায্য করছি। কেননা আমার সেই নলেজটা ছিল না। এই নলেজটা অনেক গুরুত্বপূর্ণ, এই নলেজটা অনেক গুরুত্বপূর্ণ। এই নলেজ না থাকার ফলে আপনি আপনার মাকে হত্যা করবেন তিলে তিলে। এই নলেজ না থাকার কারণে আপনি আপনার সন্তানকে নিয়ে ফাস্টফুডের দোকানে যে খাবেন, সন্তানকে হত্যা করবেন তিলে তিলে। আমার কথা বুঝতে পারছেন? তা আমাদের এই নলেজটা লাগবে। আপনারা তো বুঝতে পারতেছেন না, আমি যে উলুবনে মুক্তা ছড়াই, আমি যে নলেজটা আপনাদেরকে শেয়ার করছি, এটা পৃথিবীর ভিতরে সবচেয়ে দামি, সবচেয়ে দামি। আপনি হীরা জহরত মণি মাণিক্য
আপনারা হয়তো ঈদে শপিং করবেন, কিন্তু কয় টাকার প্রোডাক্ট কিনবেন আমি জানি না। আপনারা ঈদে অনেকে কী করবেন, জামা কাপড় গয়নাগাটি অনেক কিছু কিনবেন, কিন্তু আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই যে নারকেলের তেলটা। আমার কথা বুঝতে পারছেন? কেন? এইটা আপনাকে, অর্থাৎ আপনার এই শরীরকে বাঁচাবে, স্বাস্থ্যকে বাঁচাবে, সুস্থতা দিবে। এই সুস্থতা সবচেয়ে বড় সম্পদ। আমি আপনাদেরকে সুস্থতার জ্ঞান শেখাই, এবং এই সুস্থতার জ্ঞান আপনি যখন সবাইকে শেখাবেন, আপনি নিজেও তখন ইঞ্জিন হয়ে যাবেন। আমরা বয়স বাড়ার সাথে সাথে আমাদেরকে যদি ওই রোদে দেওয়ার অভ্যাসটা আমাদের থাকতো, তাহলে অন্তত আমরা অনেক রোগ থেকে বেঁচে যেতাম। কারণ অ্যাবাউট 300 রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন বডিতে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার বেঁচে থাকার জন্য, আপনার শক্তি উৎপাদনের জন্য। 300 রকম রিয়াকশন বডিতে ভালোভাবে সংগঠিত হতে পারে না, বা ইংরেজিতে বললে 300 কেমিক্যাল রিয়াকশন উইল বি হ্যান্ডিক্যাপ উইদাউট ভাইটামিন ডি, উইদাউট রোদ। মানে যে রোদে যায় আর রোদে যায় না, আকাশ পাতাল ব্যবধান। আজকে যারাই ব্যথা বেদনায় কষ্ট করছেন, ওনার ইউরিক অ্যাসিড ছিল, গিরা ব্যথা বলেন, রোদ, শুধুমাত্র রোদ আপনার অনেক সমস্যার সমাধান করে দিবে। মন খারাপ, রোদ মন খারাপের চিকিৎসা। ঘুম হয় না রাতে, রোদ ঘুমের চিকিৎসা। ব্যথা বেদনা দূর করার জন্য রোদ চিকিৎসা। সার্কাডিয়ান রিদম রিসেট করার জন্য রোদ আপনার চিকিৎসা। বুঝতে পারছেন? রোদ আপনাকে এনার্জি দিবে, রোদ আপনাকে বাঁচাবে, আলো আপনাকে এনার্জি দিবে। সে আলোটা আপনার শরীর শোষণ করে নেয়, আলোটা সেই শরীরে আপনি শোষিত হওয়ার সেই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়ে দিয়েছেন। আলোকে শোষণ করার, আলো থেকে এনার্জি নেওয়া, সূর্য থেকে এনার্জি নেওয়া, সেই সক্ষমতা দিয়ে আল্লাহ আমাদের পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা এতটাই নির্বোধ যে, এতটাই মূর্খ যে, এতটাই অজ্ঞ যে, বিনামূল্যের এত বড় একটা সম্পদকে আমরা বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি, কেউ রোদ লাগাচ্ছি না সঠিকভাবে। ডায়াবেটিস হয় হচ্ছে অতিরিক্ত, এই যে আমরা যে বললাম খাওয়া দাওয়া করি, আমরা যে ব্যবহার করি না, বার্ন করি না, রাত জাগি, টেনশন করি, এই অভ্যাসগুলো আমাকে কি করে, কোষে ওভারলোড তৈরি করে। তখন কোষে অতিরিক্ত চর্বি জমে রক্তের চিনি কোষে আর ঢুকতে পারে না। তো এই জন্যে রক্তের চিনি বেড়ে, এটার নাম হলো কি, ডায়াবেটিস। এখন ওই যে ওর বাবা মাকে, যেমন আমি আমার বাবা মাকে বা আপনারা আপনাদের বাবা মাকে কী করছেন, ডাক্তার লিখে দিয়েছে 6 বেলা খাওয়াইতে, আপনি বারডেমের বই দেখে তারে 6 বেলা খাওয়াইছেন। কী খাওয়াইছেন? চিনি। সকালে উঠে রুটি খাওয়াইছেন, তারপরে আবার জানেন তো মুড়ি বিস্কিট, তারপর আবার দুপুরে ভাত ডাল, আবার বিকেলে কোনো নাস্তা, রাতে আবার রুটি ডাল, ঘুমানোর আগে দুধ। তো এইভাবে 6 বেলা তাকে চিনি খাওয়াইছেন। ভাত মানে কি? চিনি। রুটি মানে চিনি। ফল মানে চিনি। দুধ মানে 6 বেলা চিনি খাওয়াইছেন। খাওয়াইয়া ওই ওষুধ ইনসুলিন দিয়া রক্তের চিনি জোর করে কোষে ঢুকাইছে, যেই কোষে আগে থেকে ওভারলোড। মানে তার চোখ নষ্ট, তার লিভার নষ্ট, তার কিডনি নষ্ট। আপনি নিজে খাওয়াইয়া ওই ডাক্তারের দেওয়া ওষুধ নিজে আপনার নিজের বাবা মাকে আপনি মারছেন। আমার কথা বুঝতে পারছেন? কেন? ওই যে নলেজ নাই বলে। তো আমাদের নলেজ না থাকলে আমরা কি করব? নিজ হাতে আমি বিষ খাবো, খাইয়ে মরে যাব। কিছু লোক সংবাদপত্রে যা পড়ে এটা বিশ্বাস করে, আর এক মূর্খ। টিভিতে সংবাদ যা দেখে এটাই বিশ্বাস করে, আর এক মূর্খ। প্রতিটা সংবাদপত্র, প্রতিটা মিডিয়া তাদের নিজস্ব একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করে। বুঝতে পারছেন? তারা তাদের মতো করে এমনভাবে আপনাকে ম্যানিপুলেট করতে চায়, তারা যা চায় সেটাই তারা করে, শুধু তাদেরকে বিশ্বাস করলেই হবে। আমি তো আগে ভাবতাম সবই সত্য, পত্রিকায় যা আসে। পরে আমি যখন চিটাং মেডিকেলে, বুঝছেন, হয়েছে কি একটা গ্যাঞ্জাম লাগছে, একটা দুইটা হয়তো ফুটছে আর কি। তাও কি ওই কী কয় জর্দা আছে না, জর্দার ডিব্বা, সেগুলা। ওমা, পরের দিন বিশাল করে সংবাদ, বুঝছেন, পত্রিকা এত বড় হেডলাইন, চট্টগ্রাম মেডিকেল কলেজে মুহুর্মুহু গুলির আওয়াজে ক্যাম্পাস প্রকম্পিত। আমি কি খাইছে না? এগুলো তো দেখে আর এক ইবলিসের বংশ ধরে না। মানে এক্সাজারেটেড কারে কয়, বুঝছেন? আমি তো ক্যাম্পাসের মধ্যে আছি, বাসা থেকে তো ওদিকে হয়েছে খাইছে, তুই এখনও ক্যাম্পাসে, তুই বাসায় আসিস না। তো এদিকে বলে সংবাদ, মানে পুরো আত্মীয় স্বজন সবার খবর হয়ে গেছে যে আমার খোঁজ নিতেছে যে আমি বাইসে আছি কিনা। হ্যাঁ, আমাকে ভাই কিচ্ছু হয় নাই, এখানে দুই একটা ওই কিয়া ফুটছে মিয়া জর্দার ডিব্বা। কয় কী কস জর্দার ডিব্বা ফুটছে? আর এদিকে তো মুহুর্মুহু গুলির আওয়াজে ক্যাম্পাস প্রকম্পিত, বিশাল হেডলাইন আসছে। এ হলো পত্রিকা। আর আপনারা বলে একটা টিভিতে সংবাদ দিলে হেটার মধ্যে পড়ে থাকেন, এটা হলে এটার মধ্যে। এগুলো সব মিথ্যা স্যার, বেশিরভাগ, মেজরিটি, এবং এক্সাজারেটেড।
এক্সাজারেটেড। এবং এটা কেন করে এক্সাজারেটেড? কারণ যদি বলে যে 2টা জর্দার ডিব্বা ফাটছে, তা তো কেউ শুনবে না। এখন তো সবাই এটা পড়তে আছে, বিরাট বড় হেডলাইন, মুহুর্মুহু গুলির আওয়াজ, ক্যাম্পাস প্রকম্পিত, মানে ভাষাটা বুঝছেন, এই ভাষা, কিন্তু ভাষাটা এটা, হ্যাঁ ঠিক আছে ভাই, আমার ভাষা ঠিক আছে, এই ভাষা মুহুর্মুহু, হ্যাঁ এরকম। তো এটা সবাই মানে পড়তেছে, আকর্ষণ। আমার কথা বুঝতে পারেন? তো একটা এক্সাজারেটেড একটা দেওয়ার যায়, আকর্ষণ। কোভিডে ভাই লাশ পড়ে থাকবে রাস্তায়, সব দেখবেন যে সব রাস্তায় লাশ পড়ে আছে, হ্যাঁ লাশ সরানোর লোক নাই, এভাবে বলছে না, গোড়ার আন্ডা হয়েছে। এরা হলো আপনাদেরকে ভয় দেখাইয়া ওরা আরেকটা জিনিস তারা আপনাকে সেল করতেছে, আপনাকে আরেকটা জিনিস সেল করতেছে, বুঝতে পারছেন? দিন শেষে তারা কিছু একটা আপনাকে সেল করতেছে, বুঝতে পারছেন? ফোবিয়া সেল করে। ভাগ্যের পরিহাস বলে কিছু নাই, ভাগ্যকে পরিবর্তন করা যায়। আল্লাহ তাআলা বলেছেন আমরা যদি পরিশ্রম করি এবং দোয়া করি, কল্যাণ কাজ করি, এমনকি মৃত্যুর ডেটও পিছানো যায়, মানে কি হায়াত বৃদ্ধি হয়। কি হয়? হায়াত বৃদ্ধি হয়। হাদিসে আছে না কিভাবে হায়াত বৃদ্ধি হয়? নেক কাজ করার জন্য, কল্যাণ কাজ করা, দোয়া করা, বুঝতে পারছেন? কল্যাণ কাজ, দোয়া, এগুলো হায়াতকে বৃদ্ধি করে। তাইলে ভাগ্য পরিবর্তন হয় না? হ্যাঁ, ভাগ্য পরিবর্তন হয়। তাহলে কালকেও একটা বইয়ের দিয়েছিলাম, রিজিক এবং বারাকা, আমাদের অত্যন্ত প্রিয় মিরাজ ভাই লিখেছেন। কালকে আমরা বইটা নিয়ে আলোচনা করেছি, কেউ নিশ্চয়ই দেখেননি, দেখার কথাও না। আপনি দেখেছেন? যাক, একজন পাওয়া গেছে, একজন দেখেছে, আর কেউ দেখেনি। কারণ কি, চিন্তা করছে যে জাহাঙ্গীর কবির হ্যাঁ তো লাইফ স্টাইল, ডায়াবেটিস কমবে কেমনে, হেডে ঠিক আছে, আবার বারাকা নিয়ে হেইটা তো হ্যাঁ কি সবই হ্যাঁ করবো নাকি? হ্যাঁ, তাহলে কেন বারাকা? কারণ হচ্ছে রিজিকের সাথে, রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে সুস্বাস্থ্য, সর্বনিম্ন স্তর হচ্ছে রিজিকের খাওয়া দাওয়া, আপনারা যেটা রিজিক পাবেন। তাহলে সর্বোচ্চ রিজিক হলো আপনার কি? সুস্বাস্থ্য। তা সেখানে বহু কথা আছে কোরআন হাদিসের রেফারেন্স সহ ওই বইতে, যেটা আমি যা বলি কোরআন হাদিসের আলোকে যেটা 100% মিলে যায়। যারা সমাজে সুস্থ, মানে তারা পাগল, আর অসুস্থরা, যারা রুগী, যারা ওষুধ খায়, যাদের ঘরে, সবার ঘরে ফার্মেসি আছে, হ্যাঁ, যারা ইফতারিতে পেঁয়াজ ও বেগুনি এগুলো দিয়ে ইফতার করে, পোড়া পোড়া জিনিস খায়, ভাজা জিনিস খায়, শাহি জিলাপি খায়, বুরিন্দা খায়, মুড়ি খায়, আলুর চপ খায়, বেগুনের চপ খায়, আরও কী আছে না, ডিমের চপ, আরও পোড়া বড় বাবের পোলায় খায়, এগুলো যারা খাইতে আছে এরাই সংখ্যা গরিষ্ঠ, মানে সমাজের 99.99% হলো এরা। তাইলে মাত্র আমাদের মতো সংখ্যা এত কম যে আমরা পাগল, কিন্তু আমরা যদি সংখ্যায় বেড়ে যেতে পারি তখন আমরাও টিস্কারে কম, ফাগলা এত খায় কে, ফাগলা, হ্যাঁ, মানে ব্যায়াম করে না, ফাগলনি কোনো ব্যায়ামও করে না, কিচ্ছু না, ফাগলা ওষুধ খায়, ছি ওষুধ খায়, পাগল কোথাকার, ওষুধ খায়, নিজের সর্বনাশ নিজে করে, বুঝছেন? তা আমরা বাইরে গেলে সংখ্যায় আমরা টিস্কারি মারতে পারো ইনশাল্লাহ, কি কন? তা আমাদের সংখ্যায় বাড়তে হবে, আর নাইলে আমরা পাগলই থাকবো। ব্যাপারটা বুঝছেন? পাগলের সংখ্যা হচ্ছে সবাই যা করে, কেউ যদি সেটা না করে সেই হলো পাগল। তা আমরা ভালো হব, সুস্থ হব, পাগল হব, আর আল্লাহর কাছে যেন আমরা ভালো পাই, দোয়া করে যাই, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। আসসালামু আলাইকুম। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।